এর আগের লেসনে আমরা নিশ নিয়ে আলোচনা করেছিলাম। অনলাইন ব্যবসার জন্য কিভাবে নিশ সিলেক্ট করতে হয়, এবার ওই নিশ থেকে কিভাবে একটি উইনিং প্রোডাক্ট বের করতে হয় তা নিয়ে কাজ করব। অনলাইন ব্যবসার জন্য উপযুক্ত প্রোডাক্ট সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ। ভুল প্রোডাক্ট সিলেক্ট করে অ্যাড রান করলে ডলার কস্ট বেড়ে যাবে, আবার সেলও অনেক কম আসবে। অনলাইন ব্যবসার জন্য প্রোডাক্ট চুজ করার সময় কোন কোন জিনিসের উপর খেয়াল রাখবেন তা নিয়ে আলোচনা করা হবে এই লেসনে। তো প্রথমত, অনলাইন ব্যবসার জন্য দুই ধরনের প্রোডাক্ট আছে। এর একটি হলো এভারগ্রিন প্রোডাক্ট আর অন্যটি হলো ট্রেন্ডিং প্রোডাক্ট। তো প্রথমেই এভারগ্রিন প্রোডাক্টে আসি। যে প্রোডাক্টের ডিমান্ড সারা বছরই থাকে তাকে এভারগ্রিন প্রোডাক্ট বলা হয়। যেমন বেসিক টি শার্ট, টুথপেস্ট, স্মার্টফোন চার্জার, তারপর ডাইপার এবং স্কিন কেয়ার প্রোডাক্ট, এগুলো হচ্ছে সব এভারগ্রিন প্রোডাক্ট। আপনারা স্ক্রিনে কিছু এভারগ্রিন প্রোডাক্টের ছবি দেখতে পাচ্ছেন। এবার আসি এভারগ্রিন প্রোডাক্টের সুবিধাগুলো কি কি, যে আমরা কেন এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে কাজ করব। এভারগ্রিন প্রোডাক্টের প্রথম সুবিধা হলো এর প্রিডিক্টেবল ডিমান্ড। এটা কিরকম? এভারগ্রিন প্রোডাক্টের ডিমান্ড হঠাৎ করে বেশি বাড়ে না, আবার অনেক বেশি কমও হয় না, একটা কনসিস্টেন্সি থাকে। এজন্য আপনি এর ডিমান্ড প্রিডিক্ট করতে পারবেন। আর দুই নম্বর সুবিধা হলো, যেহেতু ডিমান্ড আপনি প্রিডিক্ট করতে পারবেন, সেহেতু আপনার জন্য ইনভেন্টরি ম্যানেজ করা অনেক ইজি হবে। আপনি বুঝতে পারবেন আপনার কতগুলি স্টকে রাখতে হবে বা কতগুলি এই মাসে সেল হতে পারে। মানে স্টকটা আটকে থাকার যে অসুবিধা, যে ট্রেন্ডিং প্রোডাক্টের ক্ষেত্রে অনেক সময় প্রোডাক্ট আটকে যায়, স্টকটা প্রোডাক্ট যখন সেল হয় না তখন স্টক আটকে থাকার কারণে অনেক লস হয়। এই জিনিসটা এভারগ্রিন প্রোডাক্টে হওয়ার পসিবিলিটি কম। আর এর তিন নম্বর সুবিধা হচ্ছে কি, তিন নম্বর সুবিধা হচ্ছে যে এর রিস্ক কম হয়। রিস্ক কম কেন হয়? এভারগ্রিন প্রোডাক্টের লাইফ স্প্যান অনেক লং হয় এবং সারা বছরই সেল হয়। আজকে সেল না হলে কালকে হবে, না পরের মাসে হবে, সেহেতু রিস্ক কম, যাতে ইনভেন্টরি এক সময় না এক সময় এটা খালি হবে। আর এর চার নম্বর সুবিধা হচ্ছে ব্র্যান্ড লয়ালিটি। ব্র্যান্ড লয়ালিটি কিভাবে? আপনি যদি প্রোডাক্টের কোয়ালিটি ঠিক রাখেন এবং দামও রিজনেবল হয়, তাহলে আপনার একটি লয়াল কাস্টমার বেস তৈরি হবে এবং আপনার ব্র্যান্ডিং লয়ালিটিও বাড়বে। এবং এবার আসি এভারগ্রিন প্রোডাক্টের অসুবিধাগুলো কি কি। আমরা তো সুবিধাগুলি জানলাম, তাহলে এবার অসুবিধাগুলো একটু জানি। এর প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে কম্পিটিশন। এভারগ্রিন প্রোডাক্টের কম্পিটিশন অনেক হাই হয়। ঠিক আছে, হাই কেন হয়? সারা বছরই কনসিস্টেন্টলি এভারগ্রিন প্রোডাক্টের একটা ডিমান্ড থাকে। যেহেতু অনেক মানুষ এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে থাকে, এতে কম্পিটিশন হাই হয়ে যায়। আর কম্পিটিশন হাই হওয়ার কারণে এর আরেকটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে যে এই প্রোডাক্টের প্রফিট মার্জিনটা কমে যায়। আপনি যদি একটু বেশি দাম বলেন তাহলে দেখবেন যে আপনার কাস্টমার আপনার কম্পিটিটরের কাছে প্রোডাক্ট নিয়ে নেবে। আর তিন নাম্বার যে প্রবলেমটা, এই তিন নাম্বার প্রবলেমটা হচ্ছে কি, যে এভারগ্রিন প্রোডাক্ট যে গ্রোথটা, এটা আসলে ট্রেন্ডিং প্রোডাক্টের মতো এত বেশি জাম্প করে না, এটা একটা কনসিস্টেন্ট গতিতে যায়। ট্রেন্ডিং প্রোডাক্ট যেমন যখন সেল শুরু হয় তখন দেখা যায় যে একদিন হিউজ পরিমাণ সেল জেনারেট হয়, কিন্তু এভারগ্রিন প্রোডাক্টের কাছে এই জিনিসটা একটু কম দেখা যায় বা দেখা যায় না খুব একটা। তো এই হচ্ছে এভারগ্রিন প্রোডাক্টের সব অসুবিধা এবং সুবিধা। আশা করি এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে আপনার একটি ভালো ধারণা পেয়েছে। এবার আসি ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে। যে প্রোডাক্টগুলো কারেন্ট ট্রেন্ড, সিজন অথবা ইভেন্টের উপর বেস করে অল্প সময়ের জন্য অনেক বেশি ডিমান্ড ক্রিয়েট করে তাকে ট্রেন্ডিং প্রোডাক্ট বলে। যেমন ফেস মাস্ক, ভাইরাল গেজেট, ভেরিয়াস ফ্যাশন আইটেমস। আপনার স্ক্রিনে এমন কিছু ট্রেন্ডিং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। কোভিড-19 সময় অনেক ফেস মাস্ক ট্রেন্ডিং প্রোডাক্টে পরিণত হয়েছিল। এটার হিউজ ডিমান্ড তৈরি হয়েছিল। আবার কিছুদিন পর পর অনেক ভাইরাল গেজেট ট্রেন্ডিং প্রোডাক্টে পরিণত হয়। আপনার স্ক্রিনে এরকম একটি ভাইরাল গেজেট দেখতে পাচ্ছেন। আর সবশেষে ঈদের সময় বিভিন্ন ফ্যাশন আইটেম যেমন সারারা, গারারা, এগুলো ট্রেন্ডিং আইটেমে পরিণত হয়েছিল। তো ট্রেন্ডিং আইটেম প্রোডাক্টের সুবিধাগুলো কি কি, একটু সুবিধাগুলো আমরা দেখি। এর প্রথম সুবিধা হচ্ছে কুইক রেভিনিউ বুস্ট। হাই ডিমান্ডের কারণে অল্প সময় হিউজ পরিমাণ সেল জেনারেট হয়, এতে কুইকলি হিউজ রেভিনিউ গেইন হয় বা আমরা হিউজ রেভিনিউ গেইন করতে পারি অল্প সময়ের মধ্যে। আর এর দ্বিতীয় সুবিধা হচ্ছে এর হাই প্রফিট মার্জিন। আপনি যদি প্রথম দিকেই ক্যাম্পেইন রান করেন, আপনার কম্পিটিটর কম থাকবে, সেক্ষেত্রে আপনি ভালো একটা প্রফিট মার্জিন রেখে প্রোডাক্টটি সেল করতে পারবেন। তো সুবিধা তো বুঝলাম,
ট্রেন্ডিং প্রোডাক্টের অসুবিধাগুলো কি কি? ট্রেন্ডিং প্রোডাক্টের প্রথম যে অসুবিধা সেটা হলো শর্ট লাইফ স্প্যান। এটা কিরকম? ট্রেন্ডিং প্রোডাক্টের লাইফ স্প্যান অনেক শর্ট হয় এবং এই শর্ট লাইফ স্প্যানের মধ্যে আপনাকে প্রোডাক্ট স্টক আউট করে ফেলতে হবে, আদারওয়াইজ ইনভেন্টরি চ্যালেঞ্জ ক্রিয়েট হবে। এটা কিরকম, এটা একটু ব্যাখ্যা করি। ধরেন আপনি 2000 প্রোডাক্টের জন্য ইম্পোর্টারের কাছে অর্ডার করছেন, কিন্তু প্রোডাক্ট আস্তে আস্তে আপনার কম্পিটিটররা হাজার হাজার ডলার স্পেন্ড করে হিউজ সেল জেনারেট করে ফেলছে, এমনকি প্রোডাক্টটি তখন স্যাচুরেট হয়ে গেছে। এক্ষেত্রে আপনি যদি অ্যাড রান করেন তখন দেখবেন যে অ্যাডের স্পেন্ড অনেক বেশি হবে, কিন্তু সেলও খুব একটা জেনারেট হবে না এবং এই ইনভেন্টরি নিয়ে আপনি বিপদে পড়বেন। এসব কারণে ট্রেন্ডিং প্রোডাক্টের রিস্ক অনেক বেশি হয় এবং এই হাই রিস্ক হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্টের আরেকটি বড় অসুবিধা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডিং প্রোডাক্ট এবং এভারগ্রিন প্রোডাক্ট দুটোতেই বিভিন্ন সুবিধা এবং অসুবিধা আছে। আপনারা কমেন্ট করে আপনাদের সিদ্ধান্ত জানান, আপনারা কি ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করবেন নাকি এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। এভারগ্রিন অথবা ট্রেন্ডিং প্রোডাক্ট সিলেক্ট করার পর প্রোডাক্ট সিলেকশন মডেলের 2 নম্বর পয়েন্ট হলো অলওয়েজ হাই কোয়ালিটি প্রোডাক্ট সেল করতে হবে। আপনি যখন কেনাকাটা করেন তখন দেখে শুনে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পারচেস করেন। ঠিক তেমনি অনলাইনে যাচাই বাছাই করে ভালো জিনিসটা কাস্টমারের কাছে পৌঁছানোর দায়িত্বটা আপনাকে নিতে হবে। কাস্টমারকে সবসময় ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে হবে। কেনার পর কাস্টমারের যেন মনে হয় আমি একটি ভালো জিনিস কিনেছি। কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করা যাবে না। তারপর প্রোডাক্ট সিলেকশন মডেলের 3 নম্বর পয়েন্ট হলো প্রোডাক্টের একটি প্রবলেম সলভ করতে হবে, যাতে কাস্টমার দেখেই মনে হয় হ্যাঁ আমার এই প্রোডাক্টটি দরকার, মানে একটা ওয়াও ফ্যাক্টর থাকতে হবে প্রোডাক্টের মধ্যে। আর 4 নম্বর পয়েন্ট হলো যদি ট্রেন্ডিং প্রোডাক্ট হয় সেক্ষেত্রে প্রোডাক্টের একটা হিডেন ডিমান্ড থাকতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্টের ক্ষেত্রে সবাই একসাথে এখনো বেচা শুরু করে নাই, মানে প্রথম দিকে আপনি আছেন তখন প্রোডাক্টের কম্পিটিশন অনেক কম থাকবে এবং তখনই আপনার বিক্রি করা শুরু করতে হবে। যখন সবাই বিক্রি করে শেষ করে প্রোডাক্টটিকে একদম স্যাচুরেট করে ফেলছে, তারপরে দেখা গেছে যে আপনি প্রোডাক্টটা কালেক্ট করে অ্যাড রান করলেন, তো তখন কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না। সো লো কম্পিটিশন থাকা অবস্থায় প্রোডাক্টটি সেল করতে হবে। আচ্ছা, এবার 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোডাক্টের সোর্সিং এবং স্টক ম্যানেজটা ইজি হইতে হবে। এটা কিরকম? ধরেন আপনি যখন অ্যাড রান করলেন, অ্যাড রান করে দেখলেন যে সেল ভালো সেল আসতেছে, তাহলে তো আপনার স্টকটা বাড়াইতে হবে। তো আপনি ইম্পোর্টের সাথে যোগাযোগ করে দেখলেন যে ওই প্রোডাক্টটা নাই, অথবা এই প্রোডাক্ট তার কাছে এনে দিতে অনেক সময় লাগবে, বা আপনি এমন প্রোডাক্ট চুজ করছেন যে প্রোডাক্ট তৈরি করতে সময় লাগে। যেমন একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি হাতে তৈরি শাড়ি সেল করেন, যে হাতে যে কাজ করা হয়, যে শাড়ি সেলাই করা হয় ওই ধরনের শাড়ি সেল করেন, তাহলে ওইরকম একটা শাড়ি তৈরি করতে তো প্রায় 7 দিন 10 দিন বা 1 মাস লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে হাই ভলিউমে সেল হলেও কিন্তু আপনি স্টক ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। তো ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে সোর্সিং এবং স্টক ম্যানেজটা ইজি হয়, যাতে ভালো সেল হলে আপনি হিউজ পরিমাণ ভলিউম ম্যানেজ করতে পারেন। এরপর 6 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে এনাফ নলেজ থাকতে হবে। নলেজ যদি না থাকে তাহলে তো আপনি ঠিকমতো মার্কেটিং করতে পারবেন না, এমনকি অ্যাট্রাকটিভ কন্টেন্ট তৈরি করতে পারবেন না, এবং এতে কি হবে আপনার সেলে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। আর সবশেষে হচ্ছে কি প্রোডাক্টটি মার্কেট ফিট কিনা চেক করতে হবে। ধরেন আপনি নিচ থেকে চুজ করলেন যে আমি পাঞ্জাবি সেল করব, তাহলে এখন এই পাঞ্জাবিটা এটা কি মার্কেট ফিট কিনা। মার্কেট ফিট মানে হচ্ছে যে অন্য কেউ এটা সেল করতেছে কিনা, বা এটা মার্কেট আসলে সেল হবে কিনা। তো এটার জন্য একটা দুটা ইজি টেকনিক হচ্ছে, একটা হচ্ছে যে ধরেন আমি দারাজে গেলাম, দারাজে গিয়ে এখানে সার্চ দিলাম যে পাঞ্জাবি দিয়া, তখন সার্চ দেওয়ার পর দেখেন এখানে অনেক মানুষজন অলরেডি পাঞ্জাবি সেল করতেছে, তাহলে পাঞ্জাবিটা আসলে মার্কেট ফিট। আরো একটা জায়গায় দেখি, আমরা অ্যাড লাইব্রেরিতে দেখি, এখানে যাই, এখানে গিয়ে আমরা অল অ্যাডস সিলেক্ট করি, তারপরে এখানে পাঞ্জাবি লিখে দেখি, পাঞ্জাবি লিখি, হ্যাঁ দেখেন পাঞ্জাবি, এই যে এখানে পাঞ্জাবি সেল করতেছে, এখানে এই যে পাঞ্জাবি সেল করতেছে, তাহলে পাঞ্জাবি প্রোডাক্টটি হচ্ছে মার্কেট ফিট। তো এখানে আবার আরেকটা কোশ্চেন অ্যারাইজ হয়, এটা তো কমন প্রোডাক্ট, এই জন্য হয়তো আমি দারাজে অথবা অ্যাড লাইব্রেরিতে খুঁজে বের করতে পারলাম যা অন্যজনে সেল করতেছে,
কিন্তু যদি এমন হয় যে পুরো প্রোডাক্টটা ইউনিক এবং নতুন, যে এই প্রোডাক্ট আমি নিজে প্রডিউস করছি, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আপনাকে অফলাইন এবং অনলাইন বোথ উভয় ক্ষেত্রে আপনাকে টেস্ট করতে হবে যে এটা আসলে মার্কেটে চলে কিনা, বা এটা ডিমান্ড আছে কিনা, বা মানুষকে একবার সেল করার পর সে আবার এটা রিঅর্ডার করে কিনা। তো এই জিনিসগুলি আপনাকে চেক করতে হবে নতুন এবং ইউনিক প্রোডাক্টের ক্ষেত্রে। তো এই হচ্ছে প্রোডাক্ট সিলেকশন মডেলের সবকিছু। আমি একটু রিক্যাপ করি আবার। প্রথমে আমরা প্রোডাক্ট সিলেকশন মডেল প্রথমে কি ছিল, যে আমরা কি এভারগ্রিন প্রোডাক্ট নিয়ে কাজ করবো নাকি ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে কাজ করবো। আচ্ছা, তারপরে আমরা কি বললাম যে অলওয়েজ হাই কোয়ালিটি প্রোডাক্ট সেল করতে হবে, আজে বাজে প্রোডাক্ট সেল করা যাবে না। তারপর হচ্ছে যে প্রবলেম, প্রোডাক্টের কি থাকতে হবে, অবশ্যই একটা প্রবলেম সলভ করতে হবে, যে প্রোডাক্টকে দেখে যেন মনে হয় যে হ্যাঁ এই প্রোডাক্টে তো আমার দরকার কাস্টমারের। তারপর কম্পিটিশন যাতে কম হয়। তারপর সোর্স এবং স্টক ম্যানেজ করা যাতে ইজি হয়। তারপর প্রোডাক্ট সম্পর্কে আমার এনাফ নলেজ থাকতে হবে। তারপর প্রোডাক্টটি মার্কেট ফিট কিনা এটা চেক করতে হবে। তাহলে এইখানে যে ক্রাইটেরিয়াগুলি আছে, এই ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনি আগের লেসন আমরা যে নিশ সিলেক্ট করেছিলাম, ওই নিশ থেকে কোন প্রোডাক্টটি ভালো করবে তা আপনি এখান থেকে বের করতে পারবেন। তো এভাবে যদি প্রোডাক্ট সিলেকশন মডেল এভাবে আপনি এই ক্রাইটেরিয়াগুলি ফলো করেন, তাহলে আশা করি আপনার অনলাইন ব্যবসায় লস হবে না, আপনি লাভ করতে পারবেন।